চলো সোনাই চলো শুনি নিত্যানন্দ জনবাণী। চলো সোনাই চলো শুনি নিত্যানন্দ জনবাণী। নমস্কার। সামাজিক ন্যায় ও অধিকার মন্ত্রকের প্রকল্পে কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশন দ্বারা নির্মিত অটল ভায়ো অভ্যুদয় যোজনা AVYAY ভিত্তিক অনুষ্ঠান আমাদের প্রবীণ আমাদের গর্ব পর্ব 18 ছানি অপারেশন এবং প্রবীণ নাগরিকদের পুষ্টি ও খাদ্যাভ্যাস। 17টি পর্ব শোনার পর সারা দেশের 200টি কমিউনিটি রেডিও স্টেশনের শ্রোতারা যারা 10টি ভাষা ও বহু উপভাষায় অনুষ্ঠান শুনছেন এখন ভালোভাবে জানেন যে সমাজ কল্যাণ ও ক্ষমতায়ন মন্ত্রণালয় আমাদের দেশে বয়স্কদের সম্মান বৃদ্ধির জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে। হ্যাঁ, কারণ দেশের প্রবীণরাই জাতির গর্ব, তাই না লক্ষ্মী? হ্যাঁ দাদু, চলো সবাইকে সমাজ কল্যাণ ও ক্ষমতায়ন মন্ত্রকের প্রবীণ নাগরিকদের জন্য পরিচালিত বিভিন্ন প্রকল্পের কথা মনে করিয়ে দিই। একদম ঠিক। আমাদের শ্রোতাদের স্মৃতিও একটু সতেজ করা যাক। প্রথম প্রকল্পটি হলো ইন্টিগ্রেটেড প্রোগ্রাম ফর সিনিয়র সিটিজেন IPSRC AVYAY এর অধীনে NGO স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকে বৃদ্ধাশ্রম বা বৃদ্ধদের ধারাবাহিক পরিচর্যা কেন্দ্র ইত্যাদির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য অনুদান প্রদান করা হয়। দ্বিতীয়টি হল এল্ডার লাইন নাম্বার 14567, যার মাধ্যমে প্রবীণরা বিনামূল্যে পেনশন, আইন সংক্রান্ত সমস্যা, রেশন কার্ড, আবাসন প্রকল্প, আয়ুষ্মান কার্ড প্রকল্প, প্রধানমন্ত্রী সামাজিক কল্যাণ তহবিল এবং অন্যান্য বিষয়ের উপর তথ্য ও পরামর্শ পেতে পারেন। জীবনের শেষ পর্যায়ে প্রবীণদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, তাই তাদের সহায়তা করার জন্য এল্ডার লাইন চালু করা হয়েছে। তৃতীয়টি হলো জিরিয়াটিক কেয়ার গিভার প্রশিক্ষণ। এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো প্রবীণ যত্নের ক্ষেত্রে ক্রমবর্ধমান চাহিদা সরবরাহের মধ্যে ব্যবধান দূর করা, যাতে প্রবীণ নাগরিকদের জন্য আরও পেশাদার পরিষেবা প্রদান করা যায় এবং প্রবীণ যত্ন খাতে দক্ষ ও প্রশিক্ষিত কর্মীদের একটি ক্যাডার গড়ে তোলা যায়। চতুর্থটি হলো SAGE SAGE, যার পূর্ণরূপ হলো সিনিয়র কেয়ার এজিং গ্রোথ ইঞ্জিন। এটি বয়স্ক নাগরিকদের দৈনন্দিন কাজ সহজ করে তুলতে এই লক্ষ্যে কেন্দ্রীয় সরকার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। সরকার ভার্চুয়াল এই কর্মসূচি এবং SAGE পোর্টাল চালু করেছে, যা বিশ্বাসযোগ্য স্টার্টআপগুলির মাধ্যমে বয়স্কদের যত্নের জন্য প্রয়োজনীয় পণ্য ও পরিষেবার একটি কেন্দ্রীয় প্ল্যাটফর্ম প্রদান করে। পরবর্তী প্রকল্পটি হলো রাষ্ট্রীয় বয়োশ্রী যোজনা RVY। এই প্রকল্পের মাধ্যমে BPL শ্রেণীর প্রবীণ নাগরিকদের জন্য শারীরিক সহায়তা ও সহায়ক যন্ত্রপাতি প্রদান করা হয়। এটি একটি কেন্দ্রীয় প্রকল্প যা সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের অর্থায়নে পরিচালিত হয়। এই প্রকল্প বাস্তবায়নের জন্য খরচ প্রবীণ নাগরিক কল্যাণ তহবিল থেকে বহন করা হবে। ছানি অপারেশন প্রকল্পের অধীনে আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে প্রবীণ নাগরিকদের বিনামূল্যে চোখের অপারেশন করা হচ্ছে এবং পিতামাতা ও প্রবীণ নাগরিকদের রক্ষণাবেক্ষণ ও কল্যাণ আইন অনুসারে কারা এই রক্ষণাবেক্ষণের দাবি করতে পারেন।
যেসব পিতামাতা, দাদা দাদি, নানা নানি ও প্রবীণ নাগরিকরা নিজেদের আয় বা সম্পত্তি থেকে নিজেদের জীবিকা নির্বাহ করতে অক্ষম, তারা এই আইনের অধীনে রক্ষণাবেক্ষণের দাবি করতে পারেন। এই আইনে জৈবিক দত্তক ও সৎ পিতামাতারাও অন্তর্ভুক্ত। এই প্রকল্পগুলি বর্তমানে সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক দ্বারা পরিচালিত হচ্ছে। তবে সময়ে সময়ে এই বিভাগ প্রবীণ নাগরিক ও প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন অনুষ্ঠানে বিশেষ কার্যক্রম আয়োজন করে। যেমন বর্তমানে প্রয়াগরাজের মহাকুম্ভ চলাকালীন মন্ত্রক আমাদের প্রবীণ নাগরিকদের কল্যাণে সক্রিয়ভাবে কাজ করে চলেছে। প্রতি 12 বছর অন্তর মহাকুম্ভ মেলাতে যেতে কে না চায়। জীবনের এই সন্ধিক্ষণে 13 থেকে 26 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত প্রয়াগরাজ বা এলাহাবাদে মহাকুম্ভ মেলাতে আধ্যাত্মিক সাধনার সুযোগও ঘটে। সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আসন্ন মহাকুম্ভ মেলায় অংশগ্রহণকারী সমস্ত প্রবীণ নাগরিকদের সুযোগ সুবিধার ব্যবস্থা করেছে। মেলাতে মন্ত্রণালয়ের একটি স্টল আছে যেখানে এই বিষয়ক সহায়তা পাওয়া যাবে। বৃদ্ধরা যেখানে সব রকম সুবিধা ও দরকারি জিনিসপত্র পেতে পারেন। উপযুক্ত পরামর্শ পাওয়ার জন্য আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন। সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক প্রবীণদের উদ্দেশ্যে কিছু সাবধানতাসূচক বক্তব্য পেশ করতে চাই। প্রবীণরা যেন একা এই যাত্রা না করেন, সাথে অবশ্যই কাউকে নিয়ে কুম্ভমেলা যাত্রা করুন। ভিড়ের মধ্যে বেশি থাকবেন না। একান্তই এড়াতে না পারলে অত্যন্ত সাবধানে তা পার করবেন। ঘাবড়াবেন না, ধৈর্য ধরবেন, মেলার নিয়ম মেনে চলবেন। কোনো দরকারে সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের স্টলে যোগাযোগ করুন অথবা নিকটবর্তী সহায়তা আধিকারিককে যোগাযোগ করুন। আপনার মহাকুম্ভ মেলা যাত্রা সফল ও সুরক্ষিত হোক। সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের পক্ষ থেকে অনেক শুভকামনা আপনাদের জন্য। সিআরএ দ্বারা নির্মিত এবং সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক দ্বারা জনস্বার্থে প্রচারিত। ফিলার মহাকুম্ভ। ওহ ওহ, আমার প্রিয় দাদু, তোমার বন্ধু আজ আসছেন, তাই তো? তুমি তাকে স্বাগত জানাবার প্রস্তুতি নিচ্ছ? হ্যাঁ, আমার সুপার ডুপার নাতনি। আমি ইতিমধ্যে আমার বন্ধু সুরেশের আগমনের জন্য প্রস্তুতি নিচ্ছি। আহা, বুঝতে পারলাম। তাহলে প্রস্তুতি কেমন চলছে আমাকে বলো। তোমার পুরনো বন্ধুর সঙ্গে দেখা করার জন্য কি কি প্রস্তুতি নিচ্ছ? লক্ষ্মী, উপরে আমার রান্নাঘরে এসো আর প্রস্তুতি নিতে সাহায্য করো আমাকে। সুরেশ যে কোনো সময় চলে আসবে। ওহ, আমার প্রিয় দাদু, তুমি রান্নাঘরে কি করছো? আমি ভেবেছিলাম তুমি নিজেকে প্রস্তুত করছো, কিন্তু তুমি তো এখানে খাবার প্রস্তুত করছো। হ্যাঁ, আমার সুপার নাতনি, আজ আমি তোমার দাদু সব কিছু নিজেই প্রস্তুত করছি। দেখো, এখানে আছে অঙ্কুরিত মুগ ডাল আর সোয়াবিনের তরকারি, আর এখানে সুরেশের প্রিয় চিড়ে ভাজা, আর আমি এখন নলেন গুড়ের পায়েস বানাচ্ছি। বাহ দাদু, এটা তো বেশ স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার মনে হচ্ছে। তোমার বন্ধু কি খুব স্বাস্থ্যবিধি মেনে চলে? হ্যাঁ, ঠিক ধরেছ। সুরেশ একসময় একজন ফিটনেস ট্রেনার ছিলেন, আর এখন তিনি বিভিন্ন জায়গায় ফিটনেস নিয়ে পরামর্শ দেন। আজ তিনি আমাদের বৃদ্ধদের গ্রুপকে ফিটনেস টিপস দিতে আসছেন। অসাধারণ দাদু, এটাকেই বলে সুপার দাদুর কীর্তি। ফিটনেস সব বয়সেই গুরুত্বপূর্ণ, আর বয়স্কদের জন্য তো আরও বেশি প্রয়োজন। তাই তুমি খাবার দাবার প্রস্তুত করতে থাকো, আমি সবাইকে সেটা বলে দিই। হ্যাঁ হ্যাঁ, সবাইকে বলো যে আজ খাবারের আয়োজন আমাদের বাড়িতেই হবে, সব খরচ আমাদের। ঠিক আছে দাদু। দাদু,
কাজ করতে করতে আমরা একটু গল্প করতে পারি কি? বলো সোনা, কী নিয়ে কথা বলতে যাও? দাদু, আমরা চলাচল করার সময় এটি সবচেয়ে বেশি ব্যবহার করি, আর এটা ছাড়া জীবন অসম্পূর্ণ লাগে। অনুমান করতে পারো এটা কি? ও, তাহলে তুমি এখন পথ আমাকে ধাঁধা দেবে? ঠিক আছে, আমি উত্তর দিয়ে দিচ্ছি, এটা আমাদের চোখ। বাহ দাদু, তুমি তো দারুণ বুদ্ধিমান। তা দাদু, বয়সের সঙ্গে সঙ্গে আমাদের চোখের যত্ন নেওয়া খুব জরুরি। হ্যাঁ লক্ষ্মী, আর বয়স বাড়ার সাথে সাথে যে রোগটা সবচেয়ে বেশি সমস্যা করে সেটা হলো ছানি। তুমি কি আমাকে ছানির বিষয়ে কিছু তথ্য দিতে পারবে? আর এটাও বলো তো, সরকার কি অটল বায়ু অভ্যুদয় যোজনার অধীনে বয়স্ক নাগরিকদের জন্য কোনো ছানি অপারেশনের সুবিধা দিয়েছে? দাদু, একদম ঠিক প্রশ্ন। এটা তো লাখ টাকার প্রশ্ন। হ্যাঁ, সরকার অটল বায়ু অভ্যুদয় যোজনার অধীনে ছানি অপারেশনের জন্য একটি পরিকল্পনা চালু করেছে। এখন তো সময় হয়ে গেছে। বিস্তারিত জানতে আমি আমাদের রেডিও স্টেশনের প্রোগ্রামটি আমার ফোনে চালাচ্ছি, শোনো। চলো সোনাই চলো শুনি নিত্যানন্দ জনবাণী। চলো সোনাই চলো শুনি নিত্যানন্দ জনবাণী। নমস্কার ও স্বাগত। আপনারা শুনছেন নিত্যানন্দ জনবাণী 91.2 FM, এবং আজকে আপনাদের সঙ্গে রয়েছি আমি মঞ্জুর। আপনাদের সঙ্গে থাকতে পেরে আনন্দিত। আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উদ্যোগ নিয়ে, যা আমাদের বয়স্ক নাগরিকদের জীবন উজ্জ্বল করে তুলেছে। হ্যাঁ, আমরা কথা বলছি আয়ুষ্মান ভারত যোজনার বিষয়ে, যা স্বাস্থ্য বিমার আওতায় বয়স্ক নাগরিকদের জন্য বিনামূল্যে ছানি অপারেশনের সুযোগ দিচ্ছে। ছানি, যা আমাদের প্রবীণ নাগরিকদের সাধারণ সমস্যা, এখন এই যোজনার মাধ্যমে চিকিৎসা করা সম্ভব, যা তাদের জীবনে নতুন আলো এনে দিচ্ছে। ক্যাটারেক্ট ও তার চিকিৎসা। ক্যাটারেক্ট ও তার চিকিৎসা। ক্যাটারেক্ট কি? ক্যাটারেক্ট বা ছানি হলো চোখের লেন্সের অস্বচ্ছতা। যখন লেন্সের উপরে ধোঁয়া বা কুয়াশার মতো স্তর পড়ে, তখন দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যায় এবং মানুষ স্পষ্টভাবে দেখতে অসুবিধা অনুভব করে। এই সমস্যা সাধারণত বেশি বয়সের মানুষদের মধ্যে বেশি দেখা যায়। ক্যাটারেক্টের কারণে বয়স্ক মানুষদের পড়াশোনা, টিভি দেখা, রাস্তা দিয়ে হাঁটা বা ছোটোখাটো কাজ করতে অসুবিধা হয়। এখন প্রশ্ন হলো, ক্যাটারেক্টের চিকিৎসা কী? সাধারণত এই সমস্যার একমাত্র সমাধান হলো সার্জারি, যেখানে ক্ষতিগ্রস্ত লেন্সটি সরিয়ে একটি নতুন লেন্স প্রতিস্থাপন করা হয়। এটি একটি সহজ এবং নিরাপদ প্রক্রিয়া, যা এখন খুব কার্যকরভাবে সম্পন্ন করা হচ্ছে। আয়ুষ্মান ভারত যোজনা ভূমিকা। আয়ুষ্মান ভারত যোজনা, যা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা নামেও পরিচিত, এটি ভারত সরকারের একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে দরিদ্র ও অবহেলিত মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এই প্রকল্পের আওতায় প্রায় 10 কোটি পরিবারকে স্বাস্থ্য বিমার সুবিধা দেওয়া হয়। বিশেষ করে বয়স্ক ব্যক্তিরা এই প্রকল্প থেকে অনেক উপকৃত হন, কারণ তারা ছানির মতো গুরুতর চক্ষু সমস্যার জন্য বিনামূল্যে অস্ত্রোপচারের সুযোগ পান। এই অস্ত্রোপচারের সমস্ত খরচ সরকার বহন করে, ফলে রোগীকে 1 টাকাও খরচ করতে হয় না। এই প্রকল্পের অধীনে সরকারি হাসপাতাল ও নার্সিংহোমে ছানি অপারেশন করা হয়। কিভাবে এই প্রকল্পের সুবিধা নেওয়া যায়? এখন প্রশ্ন আসে যে এই প্রকল্পের সুবিধা আপনি কিভাবে পাবেন। যদি আপনার বা পরিবারের কারো ক্যাটারেক্টের সমস্যা হয়, তবে এই প্রকল্পের সুবিধা নেওয়া যেতে পারে। প্রথম ধাপে ব্যক্তিকে অবশ্যই আয়ুষ্মান ভারত যোজনার আওতায় নিবন্ধিত হতে হবে। যদি কেউ এই প্রকল্পের অন্তর্ভুক্ত না হন, তাহলে নিকটস্থ জনসেবা কেন্দ্রে গিয়ে তথ্য সংগ্রহ করে রেজিস্ট্রেশন করানো যেতে পারে। এরপর যে কেউ সরকারি হাসপাতালে গিয়ে চোখের পরীক্ষা করাতে পারেন। ডাক্তার চোখ পরীক্ষা করে যদি ছানি শনাক্ত করেন, তবে তিনি অস্ত্রোপচারের সুপারিশ করবেন। অস্ত্রোপচার প্রক্রিয়া ও এর
উপকারিতা। ছানি অপারেশন একটি সাধারণ ও নিরাপদ প্রক্রিয়া। অধিকাংশ ক্ষেত্রেই এটি স্থানীয় অ্যানেস্থেসিয়ার মাধ্যমে করা হয়, অর্থাৎ রোগী জেগে থাকেন কিন্তু কোনো ব্যথা অনুভব করেন না। অস্ত্রোপচারের পর রোগীকে কয়েকদিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়, তারপর ধীরে ধীরে স্বাভাবিক কার্যক্রমে ফিরে যেতে পারেন। এই অস্ত্রোপচারের প্রধান সুবিধা হলো রোগীর দৃষ্টিশক্তি ফিরে আসে এবং তিনি স্বাভাবিক জীবনযাত্রা পরিচালনা করতে পারেন। বিশেষত বয়স্কদের জন্য এটি একটি বিশাল স্বস্তি, কারণ তারা আবার সহজেই দৈনন্দিন কাজ করতে পারেন। সফলতার গল্প। চলুন এখন কিছু সফলতার গল্প শুনি। অনেক বয়স্ক মানুষ ছানি অপারেশন করিয়েছেন এবং তাদের জীবন বদলে গেছে। আমাদের পাড়ারে রমেশবাবু চোখের ছানি অপারেশন করেছিলেন। অস্ত্রোপচারের পর ওনার দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন। এখন আগের মতো সমস্ত কাজকর্ম করতে পারেন, বই পড়তে পারেন, কাছের লোকজনদের ঠিকঠাকভাবে চিনতে পারেন, নাতি নাতনিদের সাথে দিব্যি সময় কাটান। যখন তোমার ছানি অপারেশন হয় না তখন তোমার কি মানে কাজ করতে অসুবিধা হতো? আর সবাই অসুবিধা, মানে ঘরের কাজ সবাই অসুবিধা। এই ঘরে রান্না বান্না, এই জল আনা, এই দেখতে পাই নাই। ভালো ডাঙ্গা কাছের লোক গিলান চিনতে পাই নাই, দূরের লোক গিলান তো চিনতেই পাই নাই। সামনাসামনি জিনিস গিলান চিনতে পাই নাই, দেখতে পাই নাই নজর। ওই দিনের বেলাও জুপস দেখি, আর রাতে তো জুপসই দেখি, রাত তো অন্ধকার। ডাল ভাবে রান্না বান্না করতাম তো এই ডাল মনে করে চিনি এই রান্না করি, নুন বলে বাড়ির কাজ গিলান সবাই অসুবিধা হয়েছে। মানে যখন অপারেশন হয় না তখন, আর যখন তোমার অপারেশন মানে চোখের ছানি অপারেশন হইলো তারপরে তোমার সুবিধা হয়েছে? হ্যাঁ, এখন ওই ছানি অপারেশন করে একটু সবাই দেখতে পাচ্ছি, রান্না বান্নাও করতে পাচ্ছি, জল আনা পাচ্ছি সবাই। এখন ওই দূরের গিলান দেখতে পাচ্ছি না, দমে দূরে, কাছের গিলান সবাইকে চিনতে পাচ্ছি। এখন আর অতটা অসুবিধা হয় না, এখন দেখতে পাচ্ছি আগের থাকে। ও ঠিক আছে, তাহলে আগে মানে অসুবিধা হতো, এখন আর কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, এখন অসুবিধা হয় না। এখন যখন উনুনে কাজ করতাম তখন হয়তো ধোঁয়া লাগতো, মুড়ি পুড়িত, হয়তো মনে করে ধান সিদ্ধ করতে ধান পুড়িত, অতটা তাল থাকতো না। এখন সবাই পারে। এখন যাক, এখন চশমা ব্যবহার করো তুমি? আমাকে 7 দিন পরে চশমা দিয়েছে। চশমা ব্যবহার করছো এখন? না, চশমা ব্যবহার করিনি। একটা ছোট ছেলে ছিল আমার দেওয়ার, সে চশমাটা ছাড়াই নিতে, তাহলে তখন তাকে পরিনি চশমা। ও আচ্ছা, কিন্তু চশমা যে ব্যবহার করো না তাও তুমি ক্লিয়ার দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমি ক্লিয়ার দেখছি। চশমাতে পরে তো অসুবিধা লাগে, পরিনি বলে অসুবিধা লাগে, কিন্তু চশমা পরিনি আমার কোনো জ্বালা নেই। চশমা রাখা না আছে। তখন তোমার সাথে অনেক রকম ঘটনা ঘটেছে যখন তুমি দেখতে পাইতে? হ্যাঁ, মানে কেমন দেখতে, তাও কিরকম দেখাইতো? মানুষটা দেখাইতো মুখটা খিদিবি দেখাইছে, মুখটা ময়লা লাগছে যে কোনো জিনিসটাই। আর এখন সব পরিষ্কার? এখন সব পরিষ্কার। আমি ছুঁচে সুতা পরাতে পারি এখন, তখন পাইতাম না। হ্যাঁ, বাহ, সরু ছুঁচিটা বের করে দেবো, তা একটু টাইম লাগে। কোনো সময় পেরিয়ে যাবে, আর কোনো সময় পেরিয়ে যাবে না। তোমার নাম কি বললে? আমার নাম আরতি সিং মোদক। আচ্ছা, বয়স কত হবে? 70। বাহ, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। বাড়ি আমার পুঞ্চা, আমার নাম হচ্ছে আরতি সিং মোদক। তাহলে আমি চোখে কম দেখতে পাইতাম। যদি চাঁদটা দেখতাম, চাঁদটা যেমন অনেক খিদিবিদি দেখাইতো, তখন আমি বলছি যে কোনো লোককে যে আমার চোখে কিছু হয়েছে। তখন ওই যে মনে করে দেখো পুরুলিয়ার থেকে এসেছিল, তাহলে তখন দেখাইলে ওদেরকে একটা স্কুলে দেখা একটা ইঞ্জেকশন দিয়ে তারপরে বলে চোখটা পাকু দিয়ে, তারপরে কিছুদিন পরে পুরুলিয়া গেল, ওই দেবাশিস অপারেশন করলো। দেবাশিস অপারেশন করে তারপর আমি ঘরে এলাম। তারপর আমার চোখে কিছু হয় নাই। না, মানে তার আগে তুমি যখন দেখতে পাইতে নি আগে, মানে যখন আবঝা ওই রকম দেখতে পেতে, যেমন বললে যে চাঁদটাকেও খিদিবিদি দেখাতো, তো মুখটা লোকে ঝাপসা দেখাইতে, মানে তখন সেই সময়টা তোমার কিরকম হতো? আমার সেই সময়টা খুব খারাপ লাগতো, বলতে যে তাই তো আমার চোখে কেন এমন হইলো, চোখে এমনি তো হওয়ার তো লয়, তাহলে হইলে তখন বলছি হইলে আর কি করে, বয়স হচ্ছে দিয়ে তখন রান্দি সমস্ত সবটাই অসুবিধা হইতো। মানে রান্নার জিনিসপত্র সব পরিষ্কার ঠিক পরিষ্কার হইতো না, যেমন ভাবে এখন পরিষ্কার করছে তেমনি ভাবে পরিষ্কার হইতো না। হয়তো চাপাতে চিনি মিশিয়ে করে হয়তো কোনো কিছু দিয়ে চা হইতো, কোনো কিছু দিয়ে দক্তা খাইতাম, দক্তাটা চাপাতিতে মিশাই নিতাম। আচ্ছা, মানে এরকম হয়েছে? এমনি ভাব হয়েছে দিন। তারপরে চোখ অপারেশন করার পর আর আমার চোখে ব্যথাও করে নাই, আর চোখে কিছু হয়েও নাই, চোখ পরিষ্কার দেখে। তখন একবার নেগা চোখটা করেছিলাম, তারপরে ডান চোখটা করেছি। আগে বাঁ চোখে হয়েছে? হ্যাঁ,
ও দুটা চোখে অপারেশন হয়েছে? আমার দুটো চোখে অপারেশন হয়েছে, আচ্ছা। একদম সুস্থ আছে। আমি দুটো চোখে অপারেশন করেছি, আমার এতটুকু কিচ্ছু হয়নি। অনেকগুলো বলি চোখ ব্যথা করে, আর করে কিচ্ছু হয় না আমার। সেই সময়টাতে তোমার খারাপ লাগতো তোমার যখন খারাপ যখন সেই- চোখ অপারেশন হয়নি? হ্যাঁ, সেই সময়টাতে কিরকম লাগতো? মনে হচ্ছে যে আমি তো বেকার বসে আছি, কেনে বসে আছি, কেনে করাইলাম এইটা হইতে। তারপরে 1 মাস পরে আমার যায় মাথাটা সাবান দিয়ে দিল, এই শ্যাম্পু দিয়ে দিল, তারপর মাথাটা তার ছাড়াইতে আর করতে ঠিকই লাগলো। আর যে ঠিক হয়েছে আর আমার ঠিক কোনো দিন হয় না। আর আমি চোখের মধ্যে আর কিছু লাগাই নাই। তারপরে এখন চোখ অপারেশন করার পরে তুমি ভালো আছো? আমি এখন খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকের আলোচনার বিষয় ছিল বৃদ্ধদের জন্য আয়ুষ্মান ভারত স্কিমের আওতায় বিনামূল্যে ছানি অস্ত্রোপচারের সুবিধা। যদি আপনি বা আপনার পরিবারের কেউ এই সমস্যায় ভুগছেন, তবে এই স্কিমের সুবিধা গ্রহণ করে আপনার জীবন আবার উজ্জ্বল করে তুলুন। আপনি শুনছেন আপনার এলাকার একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন নিত্যানন্দ জনবাণী, এবং আমরা কামনা করি যে প্রতিটি বৃদ্ধ বা বৃদ্ধা যেন নতুন আলো পায়, কারণ তাদের চোখের স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। আবার দেখা হবে আপনাদের সাথে অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আপনার চোখের যত্ন নিন। চলো সোনাই চলো শুনি নিত্যানন্দ জনবাণী। বাহ লক্ষ্মী, তুমি কি চমৎকার একটি উপকারী প্রোগ্রাম শেয়ার করলে। আর দেখো, আমার সব বন্ধুরা চলে এসেছে বৃদ্ধাশ্রম থেকে আজ আমার বাড়ি। এসো এসো সকলে এসো। এই যে বন্ধু সুরেশ, ফিট অ্যান্ড ফাইন। সুরেশজি আজ আমাদের সঠিক স্বাস্থ্য বজায় রাখার জন্য কিছু পরামর্শ দেবেন। নমস্কার ভরত ও বন্ধুরা। যদিও আমরা আমাদের বয়সে পৌঁছে গেছি, তবু আমাদের হৃদয় যুবক রাখতে হবে এবং তার জন্য সঠিক ডায়েট, যথাযথ পুষ্টি এবং নিয়মিত যোগাসন ও ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই না ভরত? হ্যাঁ হ্যাঁ সুরেশ দাদু, দাদু সবসময় বলতে যে সঠিক খাবার সুখী জীবন দেয়। একদম লক্ষ্মী, তোমার দাদু পুরোপুরি সঠিক। যদি আমরা সঠিক পুষ্টি গ্রহণ করি এবং ঠিকভাবে খাবার খাই, তাহলে আমরা এই বয়সে ফিট ও সুস্থ থাকতে পারব। তাই আমি আপনাদের সকলকে বলতে চাই, প্রিয় বন্ধুরা, আপনাদের সঠিক সময়ে সঠিক খাবার খেতে হবে, যেমন তাজা শাকসবজি, প্রোটিন, আয়রনযুক্ত খাবার ও অন্যান্য পুষ্টিকর উপাদান। উদাহরণস্বরূপ আজ আমি ভরতকে বলেছি যে প্রাতরাশে আপনি অঙ্কুরিত মুগ, সোয়াবিন, চিঁড়ে এবং অল্প পায়েস খেতে পারেন। এটা দারুণ সুরেশদা। আপনি যা বলছেন তা পুরোপুরি সঠিক। কিন্তু সবাই কি এমন সুবিধা পায় বাড়িতে? সবাই কি খাবারের প্রতি এতটা যত্নশীল? এবং আমাদের গ্রুপের অনেক সদস্য কি আর্থিকভাবে সক্ষম যে তারা একটি সুষম ও পুষ্টিকর ডায়েট গ্রহণ করতে পারে? তাহলে তাদের জন্য কি হবে? সুখী দাদু, ঠিক তেমনই তো সিনিয়র সিটিজেন নিউট্রিশন ক্যাম্পেইন চালু হয়েছে। এটি সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় দ্বারা পরিচালিত। এই মন্ত্রণালয় বহু প্রোগ্রাম চালায় যেগুলি সিনিয়র সিটিজেনদের কল্যাণের জন্য, যার মধ্যে একটি হলো ইন্টিগ্রেটেড প্রোগ্রাম ফর ওল্ডার পারসনস, IPOP। এই প্রোগ্রামটি সিনিয়র সিটিজেনদের জন্য পুষ্টিকর খাবার, স্বাস্থ্য পরিষেবা এবং অন্যান্য সুবিধা প্রদান করে। বিশেষ করে যারা আর্থিকভাবে দুর্বল এবং অসুরক্ষিত, তাদের জন্য সিনিয়র সিটিজেন পুষ্টি এবং খাদ্য প্রয়োজন মেটাতে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হল সিনিয়র সিটিজেনদের স্বাস্থ্য এবং পুষ্টির স্তর উন্নত করা, যাতে তাদের জীবনযাত্রার মান বৃদ্ধি পায়। তাই সরকার পুষ্টি ক্যাম্পেইন চালু করেছেন। আমরা যত বয়সে পৌঁছাই, আমাদের শরীর প্রয়োজনীয় পুষ্টির অভাবে ভোগে, আর এই অভাব আমাদের ইমিউনিও সিস্টেমকে দুর্বল করে, ফলে আমরা রোগের শিকার হতে পারি। এ কারণেই আমি সুরেশকে আজ ডেকেছিলাম। তিনি আমাদের জানাবেন কিভাবে আমরা সঠিক পুষ্টি গ্রহণ করে সুস্থ ও রোগমুক্ত থাকতে পারি। হ্যাঁ, আমি যা বলছিলাম তা শেষ করি।
পুষ্টিকর খাবার অতিরিক্ত দামি নয়, আমাদের আশেপাশের খাবারেই প্রয়োজনীয় পুষ্টি পাওয়া যায়, যেমন দুধ, ডিম, মৌসুমি শাকসবজি ও ফল, সবুজ পাতা শাকসবজি, ডাল এবং শস্য। এবং আজ আমাদের সঙ্গে একজন ডায়েটিশিয়ানও আছেন, যিনি আমাদের বোঝাতে সাহায্য করবেন যে সিনিয়র সিটিজেনদের কীভাবে পুষ্টিকর খাদ্য পরিচালনা করা উচিত। চলুন তাদের সাক্ষাৎকার শুনে নিই। নমস্কার, আমি বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক এবং নিউট্রিশনবিদ ডাক্তার মেহবুব আলী আপনাদের সামনে বৃদ্ধ অর্থাৎ বয়স্ক লোকেদের ডায়েট বা পথ্য বা খাবার কেমন দেওয়া উচিত, যা দিলে ওনাদের শারীরিক পুষ্টি চাহিদা ঠিকমতো মিটবে এবং সক্ষম থাকবেন, এই ব্যাপারেই বিস্তারিত আজ কথা বলবো। বাবা মা আমাদের কাছে সূর্যের মতো। সূর্য যেমন আমাদেরকে আলো দেয়, তেমনি বাবা মা অর্থাৎ আমার বৃদ্ধ যে বাবা মা আছেন, আপনার যে বৃদ্ধ বাবা মা আছেন, তারা যতদিন বেঁচে থাকবেন আমাদেরকে সূর্যের আলো মতো আলোকিত করবেন। তাই ইনাদের শরীর ঠিক রাখার জন্য ইনাদেরকে সঠিক খাবার পরিবেশন করতে হবে। এই বৃদ্ধ বয়সে যে খাবারগুলো আমাদের দেওয়া দরকার সেগুলো হলো কম ক্যালোরিযুক্ত খাবার। কম ক্যালোরিযুক্ত খাবার দেওয়ার কারণ হচ্ছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের চলাফেরা ও শারীরিক পরিশ্রম কমে যায়, তাই ক্ষুধা ও জলের চাহিদাও কমে যায়। এই জন্যেই কম ক্যালোরিযুক্ত খাবার আমাদেরকে সেই বৃদ্ধ বাবা মাদের দিতে হবে, বৃদ্ধাদেরকে দিতে হবে। কিন্তু তাতে ক্যালোরির পরিমাণটা কম হবে, আবার খাবারগুলো পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খাবার হবে। এই সময় ওনাদেরকে প্রচুর টাটকা শাকসবজি দিতে হবে ফলমূল, দিতে হবে ছোট মাছ, দিতে হবে চর্বি ছাড়া মাংস, এগুলো বেশি করে দিতে হবে। এই বৃদ্ধ এবং বৃদ্ধাদেরকে বা বয়স্কদেরকে ভাত, আলু ও মিষ্টি জাতীয় খাবার কম খেতে দিতে হবে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই বৃদ্ধাদের পেশির ক্ষমতা এবং শক্তি ক্ষয় হতে শুরু করে, যাকে সার্কোপেনিয়া বলা হয়। এই প্রবীণদের দুর্বলতা, হাড় ভাঙা ও স্বাস্থ্যহীনতার এটি একটি বড় কারণ। এগুলিকে প্রতিরোধ করার জন্য ওই সব বয়স্ক লোকেদেরকে, বয়স্ক মা বাবাদেরকে খেতে দিতে হবে ডাল, ডিম, মটরশুঁটি, বাদাম, মাশরুম, মুরগি, মাছ, চর্বি ছাড়া মাংস ইত্যাদি। এরপরে বয়স্কদের ক্ষেত্রে আরও একটা বিশেষ সমস্যা দেখা যায়, সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য। বিশেষ করে 65 বছরের বেশি বয়সের মানুষেরা এই কোষ্ঠকাঠিন্যে বেশি আক্রান্ত হয়। কারণ আমি প্রথমে একবার বললাম, আবার রিপিট করছি, এই সময় মানুষের চলাফেরা অনেকটা কমে যায়, তাই শরীরে ক্যালোরি ক্ষয় কম হয় এবং বিভিন্ন ধরনের ওষুধও সেবন করতে হয় বিভিন্ন রোগের পরিপ্রেক্ষিতে। এই জন্য কোষ্ঠকাঠিন্য দেখা যায় ওই সব বয়স্কদের ক্ষেত্রে। এই কোষ্ঠকাঠিন্য রোধ করার জন্য আমরা কীরকম ডায়েট প্রেসক্রাইব করব? এই সময় আমরা ডায়েট প্রেসক্রাইব করব পর্যাপ্ত পরিমাণে আঁশযুক্ত খাবার, বা যে খাবারগুলো খেলে আমাদের পরিপাক যন্ত্র সরল হবে সেই জাতীয় খাবার, যেমন লাল আটার রুটি, গাঢ় সবুজ শাকসবজি, মটরশুঁটি, খোসা সহ ফল যেমন পেয়ারা, কালোজাম, আপেল ইত্যাদি। এইগুলো দিলে অনেক সময় এই বয়স্কদের কোষ্ঠকাঠিন্য রোধ করা সম্ভব হয়। তাছাড়া যদি রাত্রে শোয়ার আগে আমরা অল্প পরিমাণে গরম দুধ ওই বয়স্ক লোকেদেরকে দিতে পারি, তাহলেও কিন্তু অনেকটা কোষ্ঠকাঠিন্য রোধ হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড় তৈরি করার ক্ষমতা হ্রাস পায় এবং হাড় ফ্র্যাকচার বা ভাঙার প্রবণতাও বাড়ে, যাকে আমরা দুর্বল হাড়ের ব্যাপারটা বলে থাকি। বা এই সময় আরও একটা রোগ দেখা যায়, অস্টিওপোরোসিস, অর্থাৎ হাড়ে ছোট ছোট ছিদ্র হয়ে যাওয়া, অস্টিওপোরোসিস। এই অস্টিওপোরোসিস বা হাড় দুর্বল হয়ে যাওয়া, এগুলো দূর করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম জাতীয় খাবার। ভিটামিন ডি এর ভালো উৎস হলো, আমরা ছোটোবেলাও পড়েছি, আপনারাও জানেন, সূর্যের আলো। তাই প্রতিদিন নিয়ম করে সেই বয়স্ক বা বয়স্কাদের যদি আমরা 10 থেকে 15 মিনিট একবার করে সূর্যের আলোতে থাকতে বলি, তাহলেও অনেকটা ভিটামিন ডি এর
ঘাটতি পূরণ হয়ে যায়। তাছাড়া ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ যেগুলো খাবার রয়েছে, যেমন দুধ, দই, পনির, ডিমের কুসুম, তিল, মাশরুম, কমলার রস, কাঁটাসহ ছোট মাছ, কচু শাক, কলমি শাক, পটল, চিংড়ি মাছ, এগুলো দিলে অনেকটাই ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাব পূর্ণ হয়। বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে অ্যাসিড উৎপাদন অনেকটা হ্রাস পায়। এর ফলে বয়স্ক ব্যক্তিদের ভিটামিন বি12 কম শোষণ হয়। এছাড়া বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে বিভিন্ন রকম নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের সমস্যা থাকতে পারে। যারা নিয়মিত খাবার খান তাদের জন্য ভিটামিন বি12 অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য খেতে হবে সিমের বিচি, বাদাম, কলা, মটরশুঁটি ও সবুজ শাকসবজি। এছাড়া নিরামিষ খাবার যারা খান না তাদের জন্য মাছ, চর্বি ছাড়া মাংস, ডিম, দুধ, দই ইত্যাদি আমরা প্রেসক্রাইব করতে পারি। এছাড়া বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রক্তচাপ, কিডনিতে পাথর, অস্টিওপোরোসিস, হৃদরোগের ঝুঁকি বাড়ে। এই জন্য প্রবীণদের একটু সাবধানে থাকতে হবে। মাঝে মাঝে তাদের রক্তচাপ বা ব্লাড প্রেশার মেপে দেখতে হবে এবং যে খাবারগুলো বিশেষ করে দিতে হবে সেগুলো হচ্ছে ডাল, বাদাম, বিভিন্ন ধরনের বীজ, গাঢ় শাকসবজি, গাজর, মটর, বাঁধাকপি ইত্যাদি। যেগুলো বারণ করা হবে সেটা হচ্ছে রেড মিট, কাঁচা লবণ, অতিরিক্ত মশলাদার খাবার, এগুলো বন্ধ করতে হবে। এইভাবে আমরা বয়স্ক মানুষদের বিভিন্ন রকমের খাবার দিয়ে সুস্থ রাখতে পারি। যে ডায়েট এবং নিউট্রিশন আছে এগুলো যদি ঠিকভাবে আমরা ব্যবস্থা করতে পারি তাহলে ওনারা একদিক থেকে যেমন বিভিন্ন বয়স সংক্রান্ত রোগের ঝুঁকি কমবে, তেমনি ওনারা সুস্থ সবল থাকবেন অনেক দিন ধরে। তাছাড়া আমরা ওনাদেরকে আরেকটা অ্যাডভাইস করি, এই খাবার দাবার ডায়েট নিউট্রিশন বাদ দিয়েও কমপক্ষে প্রতিদিন যদি 30 মিনিট লাইট এক্সারসাইজ বা হালকা ব্যায়াম করেন তাহলে বয়সের সঙ্গে শরীরের ভারসাম্য বজায় থাকবে। এই উপদেশগুলোই আমরা ওল্ড এজ যারা আছেন তাদেরকে বলতে পারি ডায়েট নিউট্রিশন সম্পর্কে। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ অত্যন্ত মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য, এবং খুব ব্যস্ততার মধ্যেও আপনি সময় দিয়েছেন, এই জন্য আমাদের নিত্যানন্দ জনমানের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডাক্তারের শেয়ার করা পয়েন্টগুলি যথেষ্ট ভালো, কিন্তু প্রশ্ন আসে, ভরত, আমরা কিভাবে এই সমস্ত সুবিধা নিজেদের জন্য পেতে পারি? কারণ আমাদের কেউ এই সব সেবা প্রদান করে না, আবার আমরা আর্থিকভাবে শক্তিশালী নই। একদম, আমরা অবশ্যই আপনাদের সাথে এই তথ্য শেয়ার করব। তবে চলুন আগে শুনি আমাদের অন্য কিছু বৃদ্ধ সদস্যের কথা। তারা তাদের খাদ্য সম্পর্কে কি বলছেন এবং তারা কী ধরনের খাবার পাচ্ছেন তা নিয়ে কিছু অভিজ্ঞতা শেয়ার করেছেন। চলুন শুনি তারা তাদের খাদ্য অভ্যাস সম্পর্কে কি বলছে। মানে সকালে উঠে মুখ ফুক ধুয়ে বাথরুম করে একটু টুক করে একটু গ্যাসের ওষুধ খেতে হয় প্রথম, তারপরে চা বিস্কিট, এমনি করে কিছুক্ষণ পরে আবার হয় টিফিনটা কোনো এমনি বাঁধা ধরা কিছু নেই, দৈনিক একই রকম রুটিনে হয় না। সাধারণত মুড়ি হয়, তারপরে রুটিও হতে পারে, আর একটু বেসন মিশিয়ে যেটাকে আমরা কথ্য ভাষায় ছিলকা বলি, ওই রকম একটা পিঠে জাতীয় বানিয়ে সেটা খাওয়া হয়। এরপরে একটু আধটু চা খাওয়া হয় বা এইসব করে নিয়ে ওই 1:10-15 পর থেকে ভাত, ডাল, তরকারি, একটু যদি মাছ বা মাংস বা ডিম হলো তো হলো, না হলে এমনি হয়তো নিরামিষ, বাস। এরপরে রেস্ট নেওয়া হয়। রেস্ট নেওয়ার পরে ওই 4-4:30 মধ্যে আবার 1 কাপ চা, 2 বিস্কিট, এইটা খাওয়ার পরে সন্ধ্যেবেলায় অল্প কটা মুড়ি দিয়ে চা খাওয়া হলো। তারপরে রাত্রেবেলায় এমনি 2খানা রুটি, ডাল, একটু হয়তো সবজি খাওয়া হলো, ব্যাস। দৈনন্দিন এইভাবেই কেটে যায় আর কি। আচ্ছা, ধন্যবাদ। তো এখন আসুন আমাদের প্রধান প্রশ্নের উত্তর দিই। অর্থনৈতিকভাবে দুর্বল এবং ঝুঁকিপূর্ণদের কী করা উচিত? আপনি জানেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয় প্রবীণ নাগরিকদের কল্যাণের জন্য বেশ কিছু প্রোগ্রাম চালাচ্ছে, যার মধ্যে একটি হলো ইন্টিগ্রেটেড প্রোগ্রাম ফর ওল্ডার পারসন, IPOP। এই প্রোগ্রামটি প্রবীণ নাগরিকদের পুষ্টিকর খাবার ব্যবস্থা নেওয়া হয়েছে। পুষ্টিকর খাবার, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করে প্রবীণ নাগরিকদের পুষ্টি এবং খাদ্য চাহিদা পূরণের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুষ্টি প্রচার অভিযানের উদ্দেশ্য হল প্রবীণদের মধ্যে পুষ্টির ঘাটতি মোকাবিলা করা, বিশেষত গ্রামীণ এলাকাগুলিতে যেখানে তাদের পুষ্টির স্তর কম পাওয়া গেছে। গবেষণায় দেখা গেছে যে অপর্যাপ্ত পুষ্টির কারণে প্রবীণদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে, যা তাদের বিভিন্ন রোগের একটি আরও সংবেদনশীল করে তোলে। এই প্রচার অভিযানের লক্ষ্য হল দুর্বল প্রবীণ নাগরিকদের প্রতিটি পুষ্টিকর খাবার প্রদান করা, যাতে তাদের জীবনযাত্রা মান উন্নত হয়। হ্যাঁ বন্ধুগণ, লক্ষ্মী ঠিকই বলেছে। এছাড়াও পুষ্টি অভিযান অনুযায়ী বৃদ্ধদের জন্য একটি সুষম খাদ্যের ব্যবস্থা রয়েছে, যেখানে স্থানীয়ভাবে পাওয়া ফলমূল, শাকসবজি, বিশেষত পাতা শাক, দুধ, ডিম, ডাল এবং শস্যগুলো নির্বাচন করা হয়, যাতে তাদের পুষ্টির চাহিদা পূর্ণ হয় এবং তারা স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার পায়। এই প্রকল্পের আওতায় স্থানীয়ভাবে পাওয়া স্বাস্থ্যকর খাদ্য উপাদান ব্যবহার করে খাবার প্রস্তুত করার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে প্রবীণ নাগরিকরা তাদের দুপুরের খাবারের অংশ হিসাবে গরম এবং তাজা খাবার পেতে পারেন। এতে তারা পুষ্টিকর খাবার সহজেই পাবে এবং স্থানীয় কৃষকদেরও উপকার হবে। এছাড়া এই প্রকল্পের আওতায় প্রতিটি বৃদ্ধ ব্যক্তির জন্য দৈনিক 20 টাকা করে বরাদ্দ করা হয়েছে, যা প্রশাসনিক খরচের অন্তর্ভুক্ত। এই অর্থ ব্যবহার করা হয় স্থানীয় খাবারের উপকরণ কেনার এবং খাবার বিতরণের জন্য। বাহ, এটা দারুণ। এখন আমরা সবাই বৃদ্ধ হলেও উজ্জ্বল হব এবং অটল বায়ু অদ্ভুত যোজনা দ্বারা পুষ্টি পেয়ে আমরা আমাদের দ্বিতীয় ইনিংস শুরুর দিকে এগিয়ে যাব। হ্যাঁ সুরেশ, সবাই সুস্থ থাকবে এবং বৃদ্ধাবস্থা হয়ে উঠবে হিট। আমাদের বৃদ্ধ বন্ধুরা ভালো খাও, সুস্থ থাকো, ফিট থাকো, তবে এই দ্বিতীয় ইনিংস হবে সুপারহিট। দেশব্যাপী প্রবীণ নাগরিকদের সুস্থ থাকার জন্য শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের এপিসোড এখানে শেষ করছি। আগামী 21 তারিখ আমাদের প্রোগ্রাম আমাদের প্রবীণ আমাদের গর্ব এর 19তম পর্ব নিয়ে আবারও উপস্থিত হব, যা অটল বায়ু অভ্যুদয় যোজনার মাধ্যমে কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশন দ্বারা পরিচালিত সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে। নমস্কার। চলো সোনাই চলো শুনি নিত্যানন্দ জনবাণী। চলো সোনাই চলো শুনি